নমস্কার। তো গতদিন সংস্কার উপন্যাসটি সম্পর্কে কথা বলতে বলতে মোবাইলের স্পেসটা ছিল না, সেই জন্য আমাকে হঠাৎই থামতে হয়েছিল। তো বাকি কথা এখন যতটুকু সম্ভব এখানে বলার যা বক্তব্য ছিল তার কিছু কথা এখানে বলছি, বাকিটা ইচ্ছে আছে পরে আমার লেখা হিসেবে প্রকাশ করার। যাদের ইচ্ছে হবে জানার তারা পড়ে নেবেন সেখানে, আর যতটুকু সম্ভব হয় ততটুকু বলছি। তো যে কথাটা বলছিলাম, তো গতদিন তো আমরা দেখলাম যে আমাদের অধ্যায় বিভাগগুলো, তো সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতীয়ত্বের অনুসন্ধান এবং আমাদের সংস্কার কথাটা সংস্কার নামক উপন্যাসে কীভাবে বারবার ঘুরে ফিরে এসেছে, তিনি কীভাবে নানা মাত্রায় সংস্কার শব্দের অর্থ সন্ধান করেছেন, তাৎপর্য সন্ধান করেছেন, ব্রাহ্মণ্যবাদের যথার্থ সন্ধান করেছেন। এই সমস্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে যে দার্শনিকতার মাত্রাকে তিনি ছুঁয়েছেন সেই দিকগুলোকে আমরা লক্ষ্য করব। তা ভারতীয় সাহিত্য বলতে আমরা কি বুঝি, এই প্রশ্নটা যখন আসে আমাদের মনে, তখন আমরা জানি যে ভারতীয় সাহিত্য হচ্ছে নানা ভাষার সাহিত্য। ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী মানুষের একসঙ্গে থাকার একটা স্থানই বলছি, স্থান কথাটার সঙ্গে একটা পবিত্রতার যোগ আছে। এটি দেশ, ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যেখানে নানা ভাষাভাষী লোকের বসবাস। বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছেন সেখানে। তো সেই ভারতীয় সাহিত্য বললে আমরা নানা ভাষার সাহিত্যকে বুঝি। তো সেই বিভিন্ন সাহিত্য, বিচিত্র যে সংস্কৃতি, সেখানে পৌঁছানোর আমাদের উপায় হচ্ছে অনুবাদ। এবং আমরা জানি অনুবাদকে অবলম্বন করে যখন অনুবাদ সাহিত্য গড়ে ওঠে, তখন অনুবাদের যে তত্ত্ব, সেই তত্ত্ব ভাবানুবাদকে অবলম্বন করেই সেই তত্ত্বের কথাগুলো আমাদের কাছে তাৎপর্যবহ হয়ে ওঠে। অনুবাদ তত্ত্বের কথা, তো ভাবানুবাদ হচ্ছে যা আক্ষরিক অনুবাদ নয়। সেক্ষেত্রেই আমাদের অনুবাদ তত্ত্বের হাত ধরে আমরা দেখব যে আমরা দেখে এসেছি যে অনুবাদ কর্মে কীভাবে অনুবাদককে সাংস্কৃতিক দিক থেকে, সময়ের দিক থেকে, পরিস্থিতিগত দিক থেকে নানাভাবে বাধাপ্রাপ্ত হতে হয়, এবং সেই জন্যই অনুবাদক গ্রহণ, বর্জন, পরিমার্জন, সংযোজন ইত্যাদির অবলম্বন গ্রহণে অনুবাদ কর্মে অগ্রসরমান হন। সেই বাধাপ্রাপ্ত যেমন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় দেখেছি আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে দেখেছি, সকল অনুবাদকের ক্ষেত্রেই দেখি আমরা যে একটি নির্দিষ্ট অঞ্চলের বা একটি নির্দিষ্ট সময়ের যে ভাব, যে বিষয়, সেগুলোকে আরেকটি ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভাষায় অনুবাদ করতে গেলে কীভাবে তাকে সাংস্কৃতিক অনুবাদ করতে হয়, কিভাবে তাকে ভাষিক অনুবাদ করতে হয়, কিভাবে তাকে পরিস্থিতিগত অনুবাদ করতে হয়, কিভাবে তাকে আমাদের যে আবেগ অনুভূতি সেগুলো অনুবাদ করতে হয়, সেই বিভিন্ন বিষয়গুলোকে আমরা লক্ষ্য করেছি। আমার এই ইউটিউব চ্যানেলে অন্যান্য আমার ভিডিওগুলো আছে, এর উপরে তৈরি করা আছে অনুবাদের উপরে। রবি ঠাকুরের অনুবাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার কথাগুলোও আছে সেখানে, কীভাবে আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে সেই অনুবাদের বিভিন্ন দিকগুলো। তো সেখানেই আমরা এই যে অনুবাদের কথাটাকে পেলাম, অনুবাদকে সম্বল করেই আমাদের সেই মাত্রাকে আমরা বুঝতে পারবো, ভারতীয়ত্ব কথাটা যে কীভাবে ভারতীয় সাহিত্যের আমরা অন্তঃস্থ হয়ে গিয়ে পৌঁছাতে পারবো। ভারতীয় সাহিত্য বলতে কি সেটা বুঝতে গেলে অনুবাদই আমাদের একমাত্র অবলম্বন। সেদিক থেকে আমরা কন্নড় ভাষায় অনুদিত এই সংস্কার উপন্যাসটার হাত ধরে আমরা এই কর্ণাটক অঞ্চলের সেই ব্রাহ্মণ, যারা মাধ্য ব্রাহ্মণ, তাদের অবস্থাটা সেই সময় আমরা বুঝতে পারলাম। এবং অনন্থা মূর্তি কী চেয়েছেন আমাদেরকে দেখাতে, এখানে নানা রকমের সমালোচনা হয়েছে তাকে নিয়ে।
তার যে এই উপন্যাস, তাকে নিয়ে বলতে তার এই উপন্যাসটাকে সমালোচনা করতে করতেই তার সম্পর্কেও নানা রকম কথা হয়েছে। জানি আমরা তিনি বিদেশে পড়তে গেছিলেন এবং তিনি ফিরে এসেছিলেন দেশে। তার প্রথম উপন্যাসে আমাদের এই বার্তাটা আমরা যেন তাকেই একজন তার যেন প্রতিকল্প সত্তাকে লক্ষ্য করি আমরা সেখানে, ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে তার একটা অবস্থান, এখানেও আমরা সেই দ্বন্দ্বটাকে লক্ষ্য করি। সেদিক থেকে আমাদের যে গত যে পার্ট 1 ভিডিও, যেটা গত দিনের বলতে বলতে আমার অকস্মাৎ থেমে যেতে হয়েছিল আকস্মিকভাবে, সেটাকে আমি পার্ট 1 নাম দিয়ে এখানে আপলোড করেছি ইউটিউব চ্যানেলে। তো সেই পার্ট 1 অংশে সেই কথাটা আমরা লক্ষ্য করেছি যে যাত্রাটাকেই আমরা এখানে দেখব, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে আমরা যে মুক্তির কথা বলি, যে সেখানে আমরা আমাদের শুদ্ধিকরণের মধ্য দিয়ে কীভাবে আস্তে আস্তে মুক্তি, সার্বিক মুক্তির পথে যে আমাদের উত্তরণ, সেই উত্তরণটা তো মুখ্যই। উত্তরণ যেমন আছে, জীবনের স্খলন যেমন আছে, যেটা আমরা বলেছিলাম গতদিন, যে এই বিষয়গুলো অনেকেই বলেছেন যে উত্তরণ এবং স্খলন, এই যে এই সংস্কার উপন্যাস নিয়ে যে আলোচনাগুলো, সেখানেও সংস্কৃতি নিয়ে যে আলোচনা, সেখানেও এই কথাগুলো এসছে। এই কথাগুলো আসবেই, এগুলো কিন্তু এগুলো হচ্ছে সংস্কৃতি সম্পর্কে কথা, সংস্কার উপন্যাস সম্পর্কে কথা, কিন্তু আমরা আমাদের গবেষণার সন্দর্ভে, আজকের গবেষণার সন্দর্ভে উত্তরণ স্খলন সব কিছুর মধ্য দিয়েই আমরা কিভাবে একটা বহমানতা সেখানে রয়েছে, সেটার মধ্যেই আমরা গন্তব্য নয়, গন্তব্যের ইশারার মধ্যে যে এক অন্তহীন যাত্রার যে ইঙ্গিত এই সংস্কার উপন্যাসে, সেই বিষয়টাই আমরা লক্ষ্য করব। এবং সেক্ষেত্রে আমরা সংস্কৃতি কথাটাকেও আমরা পুনরায় বিচার করব। ব্রাহ্মণ্যবাদকে তিনি কিভাবে দেখেছেন, ব্রাহ্মণ্যবাদের ভেতরে মনুস্মৃতি ইত্যাদির যে সঞ্চারগুলোকে তিনি কিভাবে পুনর্বিবেচনা করেছেন, পুনর্মূল্যায়ন করেছেন এই উপন্যাসের মধ্যে দিয়ে, সে দিকগুলো আমাদের দেখার ব্যাপার। আমরা যে বলেছিলাম যে আমরা যাত্রাটাকেই মান্যতা দেব, কেন দেব? কারণ এই উপন্যাসের সেই দিকটাই মান্যতা পেয়েছে, মান্যতা সেই উপন্যাসের কথাই আমরা আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে যে এই উপন্যাসে যাত্রাটাই মুখ্য কথা। এখানে এক অন্তহীন যাত্রা, সম্ভাবনার প্রত্যাশায়, এক প্রতীক্ষায়, সম্ভাবনার, কিসের সম্ভাবনা? এক মুক্তির সম্ভাবনা, এক নিরে ফেরার সম্ভাবনা, যেটা মিখাইল বাখতিন বলেন, এভরি মিনিং হ্যাজ দ্যার ওন হোমকামিং ফেস্টিভ্যাল। সেই হোমকামিং ফেস্টিভ্যালের মধ্যে যে এক মুক্তির যে এক সম্ভাবনা, এক ইশারা, সে দিকগুলো আমরা লক্ষ্য করব সংস্কার উপন্যাসের মধ্য দিয়ে। তো এই যে আমরা স্খলন উত্তরণের কথা কেন বলছি, এই বিষয়গুলো তো আসেই। জীবন থাকলে সেখানে দৌড় থাকলে সেখানে একবার পড়ে যাওয়া থাকবে, একবার উঠে দাঁড়ানো থাকবে, সেটা তো থাকবেই। তো আমরা সংস্কৃতি সম্পর্কে একটি বই থেকে একটা উদ্ধৃতি পড়ছি আমরা এখানে। এটা হচ্ছে যে সাংস্কৃতিক যে বহুত্ববাদ, সেটা সম্পর্কে, যেটাকে মাল্টিকালচার বলা হয়, সে সম্পর্কে একটা উদ্ধৃতি এখানে একটু পড়ছি। এটা গ্রন্থটির নাম হচ্ছে বিটুইন টু ওয়ার্ল্ডস, এর লেখক হচ্ছেন তপোধীর ভট্টাচার্য। বইটি ভিকি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির 140 নম্বর পৃষ্ঠায় আমি 4 নম্বর অংশ থেকে পড়ছি। মাল্টিকালচারালিজম evokes different connotations in different societies, for which historical specificity has a major role to play. Precisely for this reason, the nuance of this term vary in different countries. The resonance of the word culture are fashioned and interpreted differently. That is why the diasporic experience of the settlers in Great Britain, the USA, South Africa and Canada differ from each other. এই যে কথাগুলো বলা হচ্ছে, এখানে আমরা সাংস্কৃতিক বহুত্ববাদ সম্পর্কে বুঝলাম যে সেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যঞ্জনা নিয়ে আসে। সংস্কৃতি মানে, সংস্কৃতি সম্পর্কে তো পণ্ডিতরা বলছেন যে সভ্যতা আমরা জানি একটা সময় সংশ্লিষ্ট,
এবং সংস্কৃতি হচ্ছে তার নির্যাস। তো সেখানে সময়ের নির্যাস যদি হয়, পরিস্থিতির পরিবেশ, সময় এবং পরিশেষে সময় এবং পরিসর, টাইম অ্যান্ড স্পেস, তার নির্যাস যদি সংস্কৃতি হয়, তাহলে আমরা সভ্যতাকে আমরা সমাজ সংশ্লিষ্ট বলে জানি। তো বিভিন্ন সমাজের বিভিন্ন নর্ম থাকে। আমি নর্ম কথাটাই বললাম, যে মানদণ্ড, সব কিছুর মূল্যায়নের যেটা মানদণ্ড, নর্ম। যেমন সংস্কার উপন্যাসটিতে আমরা লক্ষ্য করি যে ব্রাহ্মণ নারায়ণাপ্পা বলে একটি চরিত্র এবং প্রাণাশ্চর্য বলে আরেকজন চরিত্র। নারায়ণাপ্পা চরিত্র সম্পর্কে বলা হয়েছে তিনি ব্রাহ্মণ হওয়ার সমস্ত নিয়মকানুনকে ভঙ্গ করেছেন। অর্থাৎ সেই আমরা জানি উত্তর ভারতেও যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে পড়ছেন, তারা কিন্তু ওই ব্রাহ্মণ গোষ্ঠীর লোকেরা নিরামিষ আহারী হন এবং উচ্চকুলের সকলকেই নিরামিষ আহারী হতে হবে, এবং সেটাই হচ্ছে উচ্চকুলের একটা নর্ম, একটা সামাজিক মানদণ্ড। এবং যারা নিচুকুলের তারা মাছ মাংস খায়, এরকমই ধারণা, বা এটা হচ্ছে সামাজিক নর্ম। দক্ষিণ ভারতেও এভাবে নিরামিষ আহারের প্রচলন, ব্রাহ্মণরা তো নিরামিষ আহার করবেনই। তো কিন্তু আবার বাংলাদেশের ক্ষেত্রে সেটা আলাদা। বাংলাদেশে কিন্তু যারা মাছ মাংস খান, যে বামুনরা, তাদেরকে উচ্চকুলের বামুন বলে ধরা হয়, মেনে নেওয়া হয়। তার পেছনে ইতিহাস আছে, সব কিছুই একটু প্রসঙ্গ নির্ভর। যেমন এই যে বলা হয় ইংরেজিতে, যেমন বলা হচ্ছে যে ট্রুথ ইজ কনটেক্সচুয়াল, ঠিক তেমনি সত্য হচ্ছে প্রসঙ্গ নির্ভর। প্রসঙ্গ অনুযায়ী কিন্তু সত্য বদলে যাচ্ছে। সেক্ষেত্রে বলতে বলতে, আজকে সংস্কার উপন্যাসটা সম্পর্কে বলতে বলতে, সে প্রসঙ্গের কথা বলতে বলতে, আমি প্রথমেই আজ সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের ভালোবাসা দিবসটি একটা দিক থেকে বড় বেদনাময়, বড় বেদনাদায়ক। সীমান্তে আমাদের যারা পাহারা দিচ্ছেন, যে জওয়ান ভাইরা, তাদের অনেকেই আজকে 2019 সনে আজকের দিনে তারা প্রাণ দিয়েছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। এবং এই ভালোবাসা দিবসে জিনিসটি বড় বেদনাদায়ক। পাকিস্তানকে মনে হয় আজকের দিনে এটা না হলেও ভালো ছিল, আজকের দিনে কি তারা এত বিদ্বেষ আমাদের প্রতি দেখালো। আবার মনে হয় যে এটা তো সেই যুদ্ধের প্রসঙ্গে, সেটা তো কোনো বিদ্বেষ নয়, সেটাও তাদের দেশপ্রেম ছিল। আমাদের জন্য সেটা বিদ্বেষ, কারণ যুদ্ধের ময়দানে যারা একজন অপরজনকে আঘাত করছেন, সেটা কিন্তু যুদ্ধ, সেটা খুন করাও নয়, সেটা বিদ্বেষও নয়। কিন্তু পাকিস্তানের তো যথার্থ বিদ্বেষই আছে, ভারতবর্ষের প্রতি বিদ্বেষই ছিল, নইলে আজকে ভালোবাসা দিবসের মতো একটি দিন, যখন পৃথিবী জুড়ে ভালোবাসা দিবসটি পালিত হচ্ছে, সেই দিনই এমন কাণ্ডটা তারা কেন করলো? যাই হোক, তাও বলছি যে সত্য প্রসঙ্গ নির্ভর। যুদ্ধ সংগ্রামের ক্ষেত্রে সেটাকে বিদ্বেষ বলে ধরা হয় না। সেদিক থেকে আজ আমরা ভালোবাসা দিবসটাকে ভালোবাসা দিবস হিসেবে, যদিও আমাদের পুঞ্জীভূত বেদনা আছে, তাও আমরা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তো সেই জন্যই বলছি প্রসঙ্গ নির্ভর। হ্যাঁ, তো সেই কাজেই আজ ব্রাহ্মণ্যবাদী সমাজ বলতে বাংলাদেশের বামুনদের, যারা উচ্চকুলের বামুন, তারা মাছ মাংস খাবেন, এরকমই মান্যতা দেওয়া হয়। যারা মাছ মাংস খান তারা উচ্চকুলের বামুন। এর একটা ইতিহাস আছে, সামাজিক ইতিহাসের পেছনে। কারণ যারা বর্ণবাদী সমাজের চাপে অনেকেই যাদেরকে ব্রাত্য বলে ধরে রাখা হয়েছিল এবং যাদেরকে নিম্নবর্ণ বলে সমাজে গণ্য করা হতো, তারা এই চাপে অনেকেই ধর্মান্তরিত হয়ে যাচ্ছিলেন বর্ণবাদের চাপে। তখন আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ বলে সকলকে ধর্মান্তরিত হওয়ার থেকে প্রতিরোধ করেছিলেন। অনেক বড় একটা সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে তিনি কল্যাণ সাধন করেছিলেন, ধর্মান্তরিত হওয়ার হাত থেকে অনেককেই রক্ষা করেছিলেন। তখন সকল নিম্নবর্ণের লোকেরা সেই ধর্মে সংশ্লিষ্ট হয়েছিলেন, নিজেদেরকে সম্মানিত জায়গায় অভিষিক্ত করতে পেরে, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর নিরামিষ আহারটা গ্রহণ করেছিলেন। সেই থেকেই এরকম একটা ধারণা হয়েছিল। কিন্তু অনেক উচ্চকুলের বামুনরাই নিরামিষ আহার করে থাকেন বাংলাদেশেও, কিন্তু সেই ধারণাটা, সেই স্মার্ত সমাজের ধারণাটা রয়ে গেছে। সেই জন্যই বলছি প্রসঙ্গ নির্ভর, যে ব্রাহ্মণ্যবাদের নিয়মকানুন একজন ভঙ্গ করছেন,
একটি সমাজে যেমন সেই কথাটা সত্য, অন্য আরেকটি সমাজে কিন্তু সেটা সত্য নয়। তাই স্খলন এবং উত্তরণ সেটা একটা সমাজ থেকে সমাজে সেটার রূপটা বদলে যায়। আবার একটা শাশ্বত কথাও আছে, সকল সমাজের জন্য শাশ্বত কথাও আছে। উত্তরণ এবং উত্তরণের একটা শাশ্বত কথাও আছে। সেদিক থেকে আমাদের স্খলন উত্তরণকে আমরা সেরকম করে মান্যতা দিতে পারি না। আমরা আমার একটু আগে আমার শিক্ষাগুরুর উদ্ধৃতিটা পাঠ করলাম, যেটা সমাজ থেকে সমাজে আমাদের বদলে যায়, সেই কথাটা যেমন বললাম, সেক্ষেত্রে আরেকটি শাশ্বত কথা এবার আমরা বলতে যাচ্ছি। আমার গুরুদেব 108 শ্রী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, তিনি আমাদের তার বাণীমঞ্জরিতে একটি কথা আছে। সে কথাটা হচ্ছে, একটি নোংরা কাজের দ্বারাও ভগবান জীবের চিত্তকে নির্মল করেন, আবার মঙ্গলময় শাস্ত্রীয় কাজের দ্বারাও তিনি জীবকে পবিত্র করতে পারেন। তার লীলাকে জানা বড় কঠিন, কেবলমাত্র তার কৃপাতেই তাকে জানা যায়। অর্থাৎ প্রতিটি কাজই কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রসঙ্গের জন্য একটির সঙ্গে আরেকটি আন্তঃসম্পর্কে জড়িত। প্রতিটিরই একটি কারণ আছে এবং প্রতিটি কারণই হচ্ছে শুদ্ধিকরণের জন্য। সেই কারণটা হচ্ছে, যেটাকে আমি আপাত দৃষ্টিতে মনে করছি যেটা স্খলন, সেটাও শুদ্ধিকরণেরই একটি ধাপ। এমন কথাই ঋষিদের কথায় উঠে এসেছে, আমরা সেই কথাটা আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে। যে বললাম যে বিটুইন দ্য টু ওয়ার্ল্ডে আমার শিক্ষাগুরু অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের যে উদ্ধৃতিটা বললাম, সেটার সঙ্গে সেটাকে যদি মিলিয়ে দেখি, আমরা সংস্কৃতির ব্যাপারটাকে আমরা বুঝতে পারবো। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেও যখন ছিন্নপত্রাবলিতে তিনি লিখছেন যে শক্তিটা নিয়ে আমাদেরকে মরুভূমিতে ফেলছে, সেই নিয়ে আবার সমুদ্রে ফেলবে আমাদেরকে। অর্থাৎ সেখানেও এই কথাটারই সমর্থন পাচ্ছি আমরা, এমনি একটি কথারই সমর্থন পাচ্ছি যে একই কথা, একই অর্থ তাৎপর্য আমরা সংস্কার উপন্যাসের মধ্যেও পাই। যখন আমাদের নারায়ণাপ্পা সম্পর্কে ভাবছেন আমাদের প্রাণাচার্য, যে বা হাত দিয়ে কি তিনি ডা হাতে যে শুদ্ধিকরণের কাজটাই কি করেন, বা হাতে যে যে কাজটাকে অপকর্ম মনে হয়, এমন কথাটা কিন্তু উপন্যাসের মধ্যে আছে। অর্থাৎ বা হাত দিয়ে যে অপকর্মটা মনে হচ্ছে অপকর্ম, সেটাকে কি ডান হাতে শুদ্ধিকরণের পবিত্র কোনো কর্মেরই জন্য সেটা। তো এইভাবেই আমাদের যে একটি কর্ম যে অন্য কর্মেরই আরেকটি ধাপ, সেটাকে যখন আমরা লক্ষ্য করি, তাহলে স্খলন উত্তরণ তেমন করে আমাদের মান্যতা না পেয়ে আমাদের শুদ্ধিকরণেরই এক একটি প্রক্রিয়া বলে আমরা ধরতে পারি। সেদিক থেকে এই সংস্কার কথাটা যে অর্থ এই সংস্কার উপন্যাসে শুদ্ধিকরণের একটা অর্থ হিসেবে আমরা প্রথম থেকেই আমরা পাচ্ছি। তো এভাবে সংস্কার শব্দের অনুসন্ধানে আমরা বিভিন্নভাবেই সংস্কার কথাটার যে বিস্তার, সেটাকে লক্ষ্য করি। এখানে নানাভাবে নানা প্রসঙ্গে তিনি উল্টে পাল্টে দেখেছেন সংস্কার শব্দটার অর্থকে, অর্থের তাৎপর্যকে সন্ধান করেছেন। তো সেখানে আমরা সংস্কার উপন্যাসটিতে আমরা সংস্কার উপন্যাসটির শিরোনাম এরকমই, সংস্কার রাইট অফ এ ডেড ম্যান, এরকমই ইংরেজি নামকরণটা এরকমই। তো সংস্কার রাইট অফ এ ডেড ম্যান, তো এখানে বোঝা যাচ্ছে একজনের অন্তিম সংস্কারকে নিয়েই উপন্যাসটি নানাভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নানা রকমের ডালপালা বিস্তার করেছে, শাখা প্রশাখা বিস্তার করেছে উপন্যাসে। তো সেখানে নানাভাবে দ্বন্দ্ববিরোধ এসছে। আমরা জানি নাটকের প্রাণ হচ্ছে দ্বন্দ্ব। উপন্যাসের যে দ্বন্দ্ব যে প্রধান অবলম্বন উপন্যাসে, সেটাও আমরা লক্ষ্য করি। এটার মধ্যে সার্থকভাবে প্রকাশ পেয়েছে এই আমাদের সংস্কার উপন্যাসের মধ্যে। আমরা উপন্যাসটির দ্বিবচনিক কল্পনার একটি শ্রেষ্ঠ প্রকাশ বলে আমরা বাকতিনের মধ্যে মিখাইল বাকতিনের কথায় পাই, তার সার্থক প্রমাণ এখানে খুঁজে পাই। নানাভাবে দ্বন্দ্ব এসছে। প্রথম দ্বন্দ্ব এসছে ব্রাহ্মণ্যবাদী আমাদের প্রাণাচার্য নামক চরিত্র এবং ব্রাহ্মণ্যবাদ বিরোধী বলে যাকে বলা হচ্ছে সেই নারায়ণাপ্পার চরিত্রের দ্বন্দ্বের মধ্য দিয়ে। এবং এখানে ভোগ এবং ত্যাগ, এই দুটোর মধ্যেও একটা দ্বন্দ্ব এসছে। সমালোচকরা এটা নিয়েও বলছেন, এটাকে বলছেন অ্যাসেটিসিজম অ্যান্ড এরোটিসিজমের মধ্যে একটা দ্বন্দ্ব, এভাবে বলা হচ্ছে। ভোগবাদ এবং আমাদের যে এই যে ত্যাগ বা সংযম, এই সংযমের মধ্যে সংযমবাদ এবং ভোগবাদ, এই দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব, সেটাও দেখানো হয়েছে। জীবন এবং মৃত্যুর মধ্যে দ্বন্দ্ব,
সুগন্ধ দুর্গন্ধের মধ্যে একটা দ্বন্দ্ব, এভাবে নানা রকমের দ্বন্দ্বের মধ্য দিয়ে আমাদের সংস্কার কথাটাকে উল্টে পাল্টে দেখার চেষ্টা করা হয়েছে এখানের মধ্যে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে দু ধরনের মুক্তির দুটো পথের কথা বলা হয়েছে, একটা ভোগবাদের মধ্যে দিয়ে ভোগে মুক্তি, আর একটা সংযমের মধ্যে দিয়ে মুক্তি। তো আমরা জানি যে তন্ত্রশাস্ত্র যেটা তান্ত্রিকদের কাছে, কিন্তু ভোগবাদটা কিন্তু যেটাকে গেল বলা হয় অন্য পন্থায়, সেটাকে কিন্তু তন্ত্রে কিন্তু সেই সমস্ত, যেমন নরনারীর যে যৌন সম্পর্ক সংযমের ক্ষেত্রে যেমন সেটা মান্যতাপ্রাপ্ত নয়, তন্ত্রের ক্ষেত্রে কিন্তু সেটা আবার কিন্তু খুব সেটা মান্যতাপ্রাপ্ত, সেখানে সেটা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা সেখানে নেই। তো এটা যদি ভাবা যায় যে কোনটা শ্রেষ্ঠ, দুটো পথের কথাই বলা হয়েছে। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, এক্ষেত্রে উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে ভোগ আর ত্যাগ দুটোই আমাদের সাধনার পথ। ভোগ এবং সংযম, সংযমের পথ আর ভোগের পথ কোনটা শ্রেষ্ঠ বলাতে তিনি বলেছেন যে একটি বাসন বা একটি পাত্রে যদি দীর্ঘদিন একটি সুগন্ধ অথবা দুর্গন্ধযুক্ত কোনো পদার্থ রাখা হয়, তারপর যদি সেটিকে অনেক মাজা ঘষা করা হয়, মার্জনা করা হয়, নানাভাবে মার্জনা করা হয়, তাহলে হঠাৎ একদিন তার মধ্যে এসে যেতে পারে, সেই গন্ধটা আবার প্রকাশ পেয়ে যেতে পারে, এই কথাটা বলছেন। তো দীর্ঘদিন যদি সেটার মধ্যে রাখা হয়, তাই এটাকে তিনি বলছেন যে তাই সেই জন্য সংযমের পথটাই শ্রেষ্ঠ পথ, সংযমের মধ্যে দিয়ে যে মুক্তি সেটাই শ্রেষ্ঠ পথ। সেই যে আবার গন্ধটা এসে যেতে পারে তিনি বলছেন, সেটাই হচ্ছে সংস্কার। যে কোনো সময় সেই ছাপটা কর্ম আচরণজনিত এবং স্মৃতিজনিত যে ছাপ, সেটা যে কোনো সময় চলে আসতে পারে। সেটাই আমরা এই উপন্যাসের মধ্যে সেই হিসাবেও দেখেছি সংস্কারটা, যে কীভাবে পূর্বস্মৃতি আবার পূর্বস্মৃতি অনুযায়ী মানুষের যে সংস্কার হিসেবে সঞ্চিত থাকে মনের মধ্যে অবশিষ্টাংশ, সেটা কিভাবে আবার জাগ্রত হয়ে যায়, এবং সেটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে সাধনার পথটা কিভাবে আমাদের ফাঁকি থেকে যে সেই ফাঁক ফোকরগুলোকে, যেভাবে আমরা গবেষণার ফাঁক ফোকর আমরা বলি গবেষণার মধ্যে, গবেষণা সন্দর্ভের মধ্যে, সেভাবেই ফাঁক ফোকরগুলোকে অনুসন্ধান করেছেন আমাদের অনন্তমূর্তি তার সংস্কার উপন্যাসের মধ্যে। তো সেই ফাঁক ফোকরের ক্ষেত্রে আমাদের কি সেই জায়গাটা, সেই প্রাণাশ্চর্যকে আমরা দেখি যে প্রতিদিনের একটা সময়সূচি অনুযায়ী তিনি চলছেন, একটা রুটিন ওয়ার্কের মধ্য দিয়ে তিনি চলছেন, এবং প্রতিদিন তিনি মারুতিকে পুজো করছেন, তার স্ত্রীকে সেবা করছেন, এবং ভাগীরথী তার স্ত্রীর নামগুলো বড় তাৎপর্যবহ এখানে উপন্যাসের মধ্যে। এবং তখন সেই হঠাৎই চান্দ্রী নামে যে নারায়ণাপ্পার জীবনসঙ্গিনী, সে এসে এই প্রাণাশ্চর্য এখানে একজন সমস্ত কিছুর বিধানদাতা হিসেবে খুব শ্রদ্ধেয় এবং মান্যতা প্রাপ্ত, তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হিসেবে মান্যতাপ্রাপ্ত, তার কাছে বিধান নিতে এসছেন যে তার মৃত্যু হয়েছে, নারায়ণাপ্পার মৃত্যু হয়েছে, এবং তার অন্তিম সংস্কার নিয়ে। তখনই প্রশ্ন উঠেছে এখানে যে নারায়ণাপ্পা কি ব্রাহ্মণ নাকি বামুন নাকি, এরকম তো একটা সামাজিক নর্ম প্রতিটি সমাজেই আছে, বামুনদের সংস্কার বামুনরাই করতে হয়, তো অন্যরা স্পর্শ দোষজনিত কারণে করতে পারেন না। তো সেখানে আমাদের যে নারায়ণাপ্পার এই অন্তিম সংস্কার সম্পর্কে এসছে বিধান নিতে চাঁদে। তখন নারায়ণাপ্পা কিন্তু ভাবছে, নারায়ণাপ্পার যে সেই সময়টা যে ব্রহ্মচর্যের পালন করছেন প্রতিদিন এভাবে, নারায়ণাপ্পা এই প্রাণাশ্চর্য তার স্ত্রীকে খাওয়াচ্ছেন, নিজে আগে তার সেবা করে খাইয়ে তারপর ভগবত সেবা যে ব্যাপারগুলো প্রতিদিন তার যে রুটিন ওয়ার্ক, সেই সময়ে দাঁড়িয়ে নারায়ণাপ্পা কিন্তু এই প্রাণাশ্চর্য কিন্তু ভাবছেন এই চান্দ্রী নামক যে মেয়েটি এসছে, সেই চান্দ্রী খুব রূপসী, সে নারায়ণাপ্পা যে সদ্য মৃত তার জীবনসঙ্গিনী, এবং সমাজ তাকে ভিন্ন চোখে দেখে এই মেয়েটিকে, এবং আমাদের প্রাণাশ্চর্যও তার ব্যতিক্রম নয়। প্রাণাশ্চর্য ভাবছে এই মেয়েটি যে এখন এসছে, তার সঙ্গে কথা বললেই তো আমাকে চান করতে হবে এখন, এরকম মনোভাব নিয়ে তিনি ভাবছেন। তো সেখানে তারপর তিনি ভাবছেন যে কী বিধান দেবেন। অনেকেই অনেক রকম কথা বলছে যে নারায়ণাপ্পা কি বামুন, আদৌ বামুন ছিলেন,
তিনি মাংস খান, মদ্যপান করেন এবং নিম্নবর্ণীয় একটি মেয়ে চান্দ্রী, তার সঙ্গে তার সম্পর্ক। তো এক্ষেত্রে কি নারায়ণ আপ্পাকে বামুন বলে আমরা গ্রহণ করতে পারি? নারায়ণ আপ্পা কি আদৌ বামুন? এই রকমের প্রশ্নগুলো উঠছে সেখানে নানা রকমের নানা চরিত্রের মুখ দিয়ে। তখন আমাদের শেষ পর্যন্ত প্রাণাচার্য কি করলেন, তিনি যখন আর সে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, কি করবেন, এর বিধান কি দেবেন, তিনি বলছেন যে আমি নানা শাস্ত্র ঘেটে দেখব। তো নানা শাস্ত্র ঘেটে তিনি তার উত্তর পেলেন না। তখন তার মারুতির কাছে গেলেন এবং মারুতির কাছে গিয়ে তিনি ভাবলেন যে মারুতি যদি তাকে কোনো মেসেজ দেন, কোনো বার্তা দেন, কিন্তু সেখানে গিয়েও তিনি কোনো বার্তা পেলেন না। মারুতি তাকে কোনো বার্তা দিলেন না। ফিরে আসার সময় সেই অরণ্যের মধ্যে আমাদের চান্দ্রির সঙ্গে তার একটি সম্পর্ক হলো এবং সেখানে প্রকৃতি এবং যে এই নারী একাকার হয়ে মিশে আছেন সেখানে। এবং সেখানে তিনি চান্দ্রি যখন তাকে জড়িয়ে ধরলেন এবং তার সঙ্গে একটা লাবণ্যময় একটা সম্পর্ক হলো, সেক্ষেত্রে তার একটা নতুন একটা অন্যদিকে তার জীবনটা বাঁক ফিরল প্রাণাশ্চর্য। তিনি প্রাণের আশ্চর্য তখন থেকেই আস্বাদন করতে শুরু করলেন এবং তখন আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে যে জীবনটা ভাগীরথীর সঙ্গে তার চলছিল সেটা একটা প্রাণহীন জীবন ছিল। তো এখান থেকে আমাদের বিবাহ এবং দাম্পত্য সম্পর্ক যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও তা নিয়ে একটা মূল্যায়ন করেছিলেন, সেখানে আমাদের অনন্ত মূর্তিকেও আমরা দেখি যে তিনিও এভাবে সংস্কার উপন্যাসের মধ্যে বিবাহ বিষয়টাকেও তিনি নতুনভাবে দেখছেন। এই প্রাণাচার্য ভাগীরথীকে ইচ্ছে করেই বিয়ে করেছিলেন, যাতে তার সঙ্গে কোনো দৈহিক বা যৌন সম্পর্ক তার না হয়, বিবাহ পরবর্তী স্বামী স্ত্রীর যে সম্পর্ক, নারী পুরুষের যে সম্পর্ক, সেটা না হয়ে তিনি যেন সেবার মধ্যে দিয়ে তিনি মোক্ষ প্রার্থী হয়ে এগিয়ে যেতে পারেন, তার সাধনায় উন্নতি হয়, সেই জন্য ইচ্ছে করে এমন বউকে বিয়ে করেছিলেন। কিন্তু চান্দ্রির সঙ্গে সম্পর্কের পর যখন তিনি প্রাণের আশ্চর্যকে তিনি অনুভব করলেন, তখন সেই সম্পর্কটা যে মৃত সম্পর্ক সেটা পাঠক যেমন বুঝতে পারেন, প্রাণাচার্যও কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন। এবং উপন্যাসে সেই যে তার বিরক্তির কথাটা এসেছে, যে তিনি বিরক্ত হয়ে গেছেন সেই সম্পর্কটায়। এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিটি সম্পর্কই তখনই প্রাণবন্ত থাকে সম্পর্কগুলো, যখন সেই সম্পর্কের মধ্যে সেবাটা সেটাই হচ্ছে প্রকৃত সেবা, যে সেবা আমাকে আনন্দ দিচ্ছে এবং সেটাই মোক্ষের কারক। যে কর্ম আমাকে আনন্দ দেয় না, যেখানে যে কর্মটা আমার বিরক্তি আসে, যে কর্মে, যে সেবায় আমার বিরক্তি আসে, যে রুটিন ওয়ার্ক বা আমার একটা শৃঙ্খলায় আমার বিরক্তি আসে, সেখানে প্রাণের আনন্দ, আমার আত্মার আরাম নেই সেখানে। এবং যেখানে সেই আরাম নেই, যেখানে সেই বিশ্রামের আনন্দ নেই, মন যেখানে আনন্দ পায় সেখানেই সে বিশ্রাম পায়। সেই আনন্দের উৎসার ছাড়া আমার মোক্ষের পথ সুগম হতে পারে না। এই আনন্দের অনুসন্ধানই হচ্ছে আমাকে মোক্ষের দিকে আমাকে নিয়ে যেতে পারে, প্রকৃত অর্থে আমাকে মুক্তি দিতে পারে। এই বিষয়টাকে আমাদের অনন্তমূর্তি সেই বিষয়ে একটা তাৎপর্যের সন্ধান করেছেন এবং সেই যে জীবনটা, সেই যে সম্পর্কটা যেখানে মৃত হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে তিনি কিভাবে যাচ্ছেন, আমাদের মুক্তির পথে কিভাবে যাচ্ছেন। এবং সেখানে আমরা অরণ্যের মধ্যে যে সম্পর্কটা দেখি, মারুতি তাকে কোনো মেসেজ দিলেন না, কোনো উত্তর দিলেন না, তিনি ভাবলেন, কিন্তু আসলে কিন্তু সরাসরি কথা বলেও কিন্তু সবসময় উত্তর আসে না। উত্তর কিন্তু অনেক সময় নিজের কর্মের মধ্য দিয়ে, নিজের যাত্রার মধ্য দিয়েও আমরা উত্তর পেয়ে যাই। তো যিনি কাজ করবেন তিনি কিন্তু তার কর্মের মধ্য দিয়েই অনেক সময় জবাব দিয়ে দেন। মারুতিও এরকম করলেন। তিনি প্রাণাচার্যকে দিয়ে প্রাণাচার্যের জীবনে এমন একটা ঘটনা ঘটালেন, যে ঘটনা দিয়ে তিনি উত্তর দিয়ে দিলেন এবং বোঝালেন যে জীবন জিজ্ঞাসায় বাছুর হও, বাছুর হয়ে তুমি অর্থের অনুসন্ধান করো। এবং উপন্যাসে কিন্তু বারবার বাছুরের প্রসঙ্গ এসছে। একটা বাছুর তার কাছে এসেছেন এবং সেখানে যে স্নেহের এবং লাবণ্যের একটা সম্পর্ক, গরুর গলার ঘণ্টের ধ্বনি, সেটাও এসেছে। এবং যখন চান্দ্রির সঙ্গে সম্পর্কটা হচ্ছে সেখানে অরণ্যের মধ্যে, সেখানে সেই সপ্তঋষির প্রসঙ্গ এসেছে,
অরুন্ধতির প্রসঙ্গ এসেছে, অগস্ত্যমুনির প্রসঙ্গ এসেছে, এবং আমরা জানি দক্ষিণ দিকের সঙ্গে অগস্ত্যমুনির একটা সম্পর্ক আছে, তিনি চলে গেছিলেন, এবং দাক্ষিণাত্যের গল্প বারবার সেখানে দক্ষিণ দিকের কথা এসেছে। উপন্যাসে অজস্র অন্তর্বয়নের মধ্য দিয়ে নানা রূপে তিনি সেই তাৎপর্যের অনুসন্ধান করেছেন। নরনারীর সম্পর্কের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের, সংস্কার শব্দের, ভারতীয় সংস্কৃতির পরম্পরা, ঐতিহ্য কী, সেই যাবতীয় কিছু অনুসন্ধান করেছেন। কিভাবে আস্তে আস্তে ক্লিশে হয়ে যায় ঐতিহ্য, সংস্কৃতি, সম্পর্ক সব কিছু, তাকে কিভাবে নতুন তাৎপর্যে আবার পুনর্নির্মাণ করতে হয়, সেই পুনর্জন্মও এসেছে বারবার। কিভাবে আস্তে আস্তে আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়ে, আত্মমোক্ষণের মধ্যে দিয়ে কিভাবে সব কিছুর আবার পুনর্নির্মাণ হয়। আমরা জানি অগস্ত্যের সঙ্গে একটা পুনর্জন্মের কথার ইঙ্গিত আছে। অগস্ত্যকে কুম্ভজনী বলা হয়। সেই কুম্ভ সম্পর্কে, কুম্ভ মানে একটা মাটির একটা কলস, সে সম্পর্কে খুব সুন্দর একটি বক্তব্য শুনছিলাম কিছুদিন আগে। আমাদের নৃসিংহপ্রসাদ ভাদুরী মশাই কুম্ভ সম্পর্কে বলছিলেন যে কুম্ভে যে দেবাসুরের যে সংগ্রাম, সেটা আমাদের মনে হয় যে আমি আগে পুণ্যটা গ্রহণ করব, আমি পুণ্য গ্রহণ করব বলে যেভাবে রেলের টিকিটই হোক বা সেই প্লেনের টিকিটই হোক কিংবা কুম্ভে গিয়ে ভিড়, তো এখানে মনে হচ্ছে যে আমি পুণ্য নেব বলে যে মানুষরা আসছে তারা খুব স্বার্থান্বেষী মানুষ, এবং পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শুধু সমাজের জন্য কল্যাণই করে যান, তাদের পুণ্যের প্রয়োজন নেই, তারা শুধু সমাজের জন্য কল্যাণ করে যান। এভাবে বলছিলেন তিনি, কথাটা খুব সুন্দর। দেবাসুরের সংগ্রামটাকে এভাবে দেখেছিলেন তিনি, কিন্তু অনেক বড় তাৎপর্য আছে। তার কথাটা খুব সুন্দর, খুব শ্রদ্ধেয় কথা, খুব ভালো লেগেছে। খুব পণ্ডিত মানুষ আমাদের মনে হয়েছে নৃসিংহপ্রসাদ বাহাদুরী মশাইয়ের কথা শুনে, এবং তিনি বস্তুবাদী দিক থেকে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। কিন্তু এটা দেবাসুরের সংগ্রাম, মানুষের অন্তঃস্থিত যে দেবাসুরের সংগ্রাম, এই যে রশি দিয়ে, রজ্জু দিয়ে, যে বাসুকির রজ্জু দিয়ে যে অনবরত ঘর্ষণ হচ্ছে, মন্থনদণ্ড হয়েছে পর্বত, মানে পর্বতের মতো স্থানুর মতো থেকে, স্থির থেকে কিভাবে আমাদের জীবনটাকে মন্থন করতে হয়, যে কোনো কিছুকেই মন্থন করতে হয়। আমাদের যে ঘিকে যেমন, দধিকে যেমন মন্থন করা হয়, মন্থন করে যেমন ঘি উঠে আসে, ঠিক তেমনি কিভাবে আত্মমন্থন করে আমাদের সমস্ত কিছু বীজকে, যাবতীয় বীজ, সে মন্ত্রবীজও হতে পারে, যাবতীয় বীজকে কিভাবে মন্থনের মধ্য দিয়ে, পরিচর্যার মধ্য দিয়ে আমাদের বিকশিত করতে হয়, সেই বিষয়গুলো আমাদের দেবাসুর সংগ্রামের মধ্যটা, দেবাসুর মানে আমাদের মধ্যে দেব এবং অসুর যে রয়েছে, তার সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে আমাদের এগিয়ে যেতে হয় উত্তরণের দিকে, এবং সেই সম্ভাবনাটা, সেই যাত্রাটা আমরা কুম্ভ স্নানের মধ্যে দেখি। তিনি বলছেন যে কুম্ভ হচ্ছে কলস। তো আমাদের এই এই যে এখানে যে মাথাটা উল্টে দেওয়া, কলসটাকে উল্টে দিলে যেরকম হয় সেরকমই মাথাটা, তো এই যে মাথাটাকে উল্টে দিলে সেরকমই হয়, এখানের মধ্যে আমাদের যাবতীয় বুদ্ধি, এইভাবে বলছেন। তো এটা বৈজ্ঞানিক দিক থেকে ঠিকই আছে, এখানে যে বুদ্ধিটা এভাবে উল্টে দেওয়া, আমাদের কলসটার মধ্যে উল্টে দেওয়া বিষয়টা। তো অধ্যাত্মবাদ কিন্তু এই এই অধ্যাত্মবাদও একটি বিজ্ঞান। অধ্যাত্ম বিজ্ঞান কি বলছে? অধ্যাত্ম বিজ্ঞান বলে যে এখানে যে মাথাটা, সেখানের মধ্যেই কিন্তু আমাদের এখানে সহস্রার বলে যে চক্রটি থাকে, সেখান থেকে কিন্তু অমৃত ক্ষরণ হয়। কুম্ভের যে অমৃত স্নান, সেই অমৃত ক্ষরণটা এখান থেকেই হয় আমাদের। এবং পুরুষ প্রকৃতি যে মিলন আমরা লক্ষ্য করলাম চান্দ্রী এবং তার মিলনের মধ্যে, সেটা ইরা পিঙ্গলা সুষুম্না, এই ত্রিবেণী কিন্তু আমাদের এখানে, আমাদের সহস্রার মধ্যে থেকে তখন অমৃত ক্ষরণ হয়। অধ্যাত্মবাদ এই কথাটা বলে। কুম্ভজনী কথার মধ্যে আমরা সেই পুনর্জন্ম পাই। যেভাবে আমাদের দীক্ষা সংস্কারের মধ্যে দিয়ে আমাদের পুনর্জন্ম হয়, যেভাবে আমাদের এই এই অমৃতক্ষরণের মধ্য দিয়ে আমাদের পুনর্জন্ম হয়, এবং পুনর্জন্ম হয়ে আমরা এক একজন অমৃত হয়ে উঠি। আমরা প্রত্যেকে অমৃতের সন্তান, এবং এই আমাদের আত্মমোক্ষণের মধ্য দিয়ে যখন এখানে অমৃতক্ষরণ হয়, তখন আমরা নিজেরাই এক একজন অমৃত হয়ে উঠি, এবং সেই অমৃতের স্বাদ পেয়ে আমাদের যে নতুন জন্ম, আমাদের প্রতিদিনই আমাদের এক একটি নতুন জন্ম হচ্ছে আমাদের অমৃতক্ষরণের মধ্য দিয়ে, আত্মমোক্ষণের মধ্য দিয়ে।
তো যখন এখানে সহস্রার সেই অমৃতটা আমরা অমৃতের আস্বাদ আমরা লাভ করি, এটা অধ্যাত্মবাদী কথা। চৈতন্যের যে আমাদের নতুন জন্ম প্রতিদিন হচ্ছে, প্রতিদিন আমরা আমাদের প্রতিটি মুহূর্ত মৃত্যু শাসিত। আমাদের মিখাইল বাখতিন বলেছেন প্রতিটি মুহূর্তই হচ্ছে মৃত্যু শাসিত। ঠিক তেমনি আমাদের প্রতিটি মুহূর্তই হচ্ছে একটি নতুন জন্ম। এই নতুন জন্মের কথা বারবার এসেছে আমাদের এখানের মধ্যে। এই সংস্কার উপন্যাসের মধ্যে সর্প সম্পর্কেও বলা হয়েছে যে স্নেকস, এখানে যে সাপও আবার নতুন জন্ম নেয় পুনর্জন্ম গ্রহণ করে, সাপের ক্ষেত্রে বলা হচ্ছে, সর্পের ক্ষেত্রে। তো সেখানে চন্দন পর্বতের কথা এসেছে এখানে উপন্যাসের মধ্যে খুব তাৎপর্যবহভাবে। তো সেখানে আমরা জানি চন্দনের গন্ধের মধ্যে সাপের প্রসঙ্গের একটা জড়িত ভাব আছে। তো সেই বিষয়গুলো এসেছে দাক্ষিণাত্যের কথা যেমন এসেছে অগস্ত্যের সঙ্গে সম্পর্কিত হয়ে, দাক্ষিণাত্যের কথা ঠিক তেমনি দক্ষিণা বাতাসের কথাও এসেছে। তো দক্ষিণা বাতাসের কথা এখানে, তো প্রকৃতি এখানে খুব বড় একটা ভূমিকা গ্রহণ করেছে। এবং শেষে যখন তিনি ফিরে যাচ্ছেন, নিরে ফেরার উৎসবের মতো করে তার যে যাত্রা প্রাণাশ্চর্য, শেষ পর্যন্ত আবার নিরে ফিরছেন তিনি, যে ভেবেছিলেন যে কোনোদিন আর সে তার গ্রামে ফিরে যেতে পারবেন না, কেননা তিনি সেই জায়গার থেকে চলে গেছেন, তিনি আর সেই জায়গায় নেই যে ধারণা সেখানে ছিল লোকের। এবং তারপর তিনি গিয়ে যে সত্য প্রকাশের কথা তিনি ভাবছেন যে সব কিছু বলে দেবেন, সমস্ত ভার মুক্ত হবেন, সেই কথার মধ্য দিয়ে যে একটা আপাত সমাধানে পৌঁছাচ্ছেন, এটাকেই কিন্তু আমাদের একটা সংস্কার মুক্তি বলছেন। দীক্ষা নামক যে সংস্কার আমাদের, সেই সংস্কার আমাদেরকে কি করে আস্তে 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 আমাদের সংস্কার মুক্তির জায়গায় নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? সম্পূর্ণভাবে মানুষ যখন নিজেকে গ্রহণ করতে পারে। সেই জন্য প্রতিটি আমাদের বিকশিত হওয়াই হচ্ছে এক একটি আমাদের মেকআপ। যেমন আমাদের আনন্দময়ী মা দুর্গা মাকে আমাদের পূর্ণরূপে দেখা হয়, 10 হাতে তিনি পূর্ণ রূপ তার। এবং আমরা তিনি যে আস্তে আস্তে গড়ে উঠছেন একটা পূর্ণতার দিকে, তার যে মেকআপটা কিন্তু খুব তাৎপর্যবহভাবে, মানে মেকআপ মানে আমাদের ফাঁক ফোকরকে পূর্ণ করা। আমাদের সংস্কারও হচ্ছে সেরকম শুদ্ধিকরণ আমাদের মেকআপ। আবার পুরো মেকআপহীনতা হচ্ছে এটা শূন্য, মানে এটা সম্ভাবনা। সেই সম্ভাবনার দিকে আমাদের যাত্রাটা দেখি, মেকআপের মধ্য দিয়ে এক মেকআপহীনতার দিকে, আবার মেকআপহীনতার দিক থেকে আবার মেকআপের দিকে যাওয়া। এই যে আমাদের স্থিতিস্থাপকতা উপন্যাসটার মধ্যে আমরা লক্ষ্য করি। এবং সেখানে যে বললাম আমাদের যে কুম্ভ, সেটা হচ্ছে এখন তো কুম্ভ চলছে, তো এখন কুম্ভের কথাটা খুব তাৎপর্যবহ, খুব প্রাসঙ্গিক। তো সেই কুম্ভে আমাদের যে সমুদ্র মন্থন যে হয়েছিল, সেই সমুদ্র মন্থনে বিভিন্ন বিষয় যে জিনিসগুলো উঠেছিল, তার সঙ্গে কিন্তু আমাদের সোমও উঠেছিল। এই সোম কথার সঙ্গে কিন্তু চন্দ্রের একটা যোগ আছে। এবং এটা খুব বিস্তৃতভাবে আলোচনার জায়গা, কিন্তু এত তো পরিসর নেই আমাদের, এত অবকাশ নেই এত বেশি মানে বিকশিত করে বলার। সেটা না হয় আমি পরে আমরা যখন এটাকে লেখায় আমরা লিখব, সেখানে আমরা সেই বিষয়গুলোকে আরও বিস্তৃতভাবে দেখব। এখন খুব সূত্রাকারে বলে যাচ্ছি যে সেখানে চন্দ্রের সঙ্গে সেখানে আমাদের সেই সোম কথাটার একটা মিল আছে চন্দ্রের সঙ্গে। আর সেখানে আমরা জানি যে যে বিভিন্ন রকমের যে ভেষজ ঔষধগুলো সঙ্গে সেখানে জড়িত, যে এই যে আমাদের ভারতবর্ষের যে ঔষধ জাতীয় বিষয়গুলো, যে বিভিন্ন যে ঔষধি, তার সঙ্গে এই আমাদের সোম যেমন কথাটা, চন্দ্র কথাটা, এই যে সমুদ্র মন্থনের যে যে জিনিসগুলো উত্থিত হয়েছিল তার যেমন সম্পর্ক আছে, অগস্ত্যের সঙ্গেও কিন্তু সেই ঔষধ বা এই ভেষজ, এই আয়ুর্বেদের যোগ আছে। আয়ুর্বেদ আমরা জানি যে এরকম ভেষজ যে জিনিসগুলো, সেগুলো দিয়েই যে ঔষধ তৈরি হয়। এবং এই ভেষজ ঔষধ মানে আয়ুর্বেদ মানে আমাদের শুধু যে দৈহিক যে আমাদের আরোগ্য তা নয়, আমাদের চৈতন্য, আমাদের মনস্তত্ত্ব সব কিছুর একটা শুশ্রূষার সঙ্গে জড়িত এই আয়ুর্বেদ কথাটা। তো ধন্বন্তরীকে দেববদ্য বলা হয়। তিনি শুধুমাত্র যে অমৃত কলস নিয়ে উঠেছিলেন, সেটা যে শুধু দেহ মনের যে আরোগ্য সুস্বাস্থ্য তা নয়, আমাদের দেহ মনের সুস্বাস্থ্য, আমাদের চৈতন্যের শুশ্রূষা, আমাদের ভবরোগের চিকিৎসা, সেই বদ্যি হিসেবেও তিনি উঠেছিলেন সেখানে। তো অনেকেই বলছেন যে কুম্ভজনী যে কথাটা আমাদের সেখানে,
বোঝা যাচ্ছে ভারতবর্ষ টেস্ট টিউবের দিক থেকে তখন খুব উন্নত ছিল। টেস্ট টিউব বেবি আজকাল যে বিজ্ঞান বলছে, আমরা জানি দানিকেন বলে একজন লোক, তিনি কিন্তু ভারতবর্ষের বা আমাদের পুরাণ মাইথোলজি, আমাদের যে সমস্ত এই যে আমাদের রচনাগুলো, পৌরাণিক যে কথাগুলো, তার মধ্যে এই একটা মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয়কে তিনি লক্ষ্য করেছেন। কিন্তু এছাড়াও কুম্ভ কথাটাকে আমি যে বললাম, আমরা কুম্ভ মানে আমাদের একটা কলস, দেহরূপ একটা কলস। সেই দেহের মধ্যে যে আমাদের যে পুনর্জন্ম, সেই ইঙ্গিতটাও আমরা সেটার মধ্যে লক্ষ্য করতে পারি যে আমাদের দেহের মধ্যেই আমাদের প্রতিদিন আমাদের নতুন জন্ম হচ্ছে। এবং আমরা জানি যে প্রাচীনকালে আমাদের যে নারী পুরুষের যে সম্পর্ক, সেটার ধরনটা আমরা যদি শব্দকোষটা আমরা দেখি, এই যে আমাদের হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাইয়ের শব্দকোষ, সেখানে আমরা শ্বেতকেতুর কথা আমরা পাই। শ্বেতকেতু কীভাবে সমাজের মধ্যে নতুনভাবে স্ত্রী পুরুষ নারী পুরুষের সম্পর্কটাকে নতুন দিক থেকে নতুনভাবে চালু করেছিলেন। সেদিক থেকেই আমরা বুঝতে পারি যে সংস্কৃতি, ঐতিহ্য এগুলো পুনর্নির্মাণের মধ্য দিয়ে বিকশিত হয়। যাবতীয় সম্পর্ক সব কিছুরই একটা রিবার্থ আছে, পুনর্জন্ম আছে। পুনর্জন্মের মধ্য দিয়ে আবার নতুনত্ব কীভাবে নতুনভাবে সেটা তাৎপর্যবহ হয়ে ওঠে। এই যে অরণ্যের মধ্যে প্রাণাচার্য জেগে উঠছেন, এই যে জাগরণ, এই জাগরণের মধ্য দিয়ে আবার নতুন নতুন জন্ম হওয়া, এই বিষয়গুলোর মধ্য দিয়েই তাৎপর্যবহ হয়ে ওঠে, নইলে ক্লিশে হয়ে যায়, নইলে কীভাবে মৃত হয়ে যায়। সেই বিষয়গুলোকে আমরা সংস্কার উপন্যাসের কথার মধ্যে আমরা লক্ষ্য করি। এবং সেখানে আমরা দেখেছি শ্বেতকেতু কীভাবে তার মায়ের সঙ্গে যে সম্পর্কটা, সেটাকে লক্ষ্য করে কীভাবে সমাজের মধ্যে নতুন নর্ম চালু করলেন, নতুন একটা নীতিকে চালু করলেন। তো সেভাবেই আমাদের সামাজিক যে মূল্যায়ন, ভালো মন্দ স্খলন উত্তরণের যে মূল্যায়নগুলো, সেগুলো হয়ে থাকে। তো এগুলো আপাত দৃষ্টির যে আমাদের যে মানদণ্ড স্খলন উত্তরণের, কিন্তু একটা শাশ্বত, যেটা আমাদের প্রজ্ঞা দিয়ে বুঝে নিতে হয়, সে দিকের অনুসন্ধানই এখানে আমাদের সংস্কার উপন্যাসের মধ্যে হয়েছে। সেই জায়গাটাই হচ্ছে কীভাবে আমাদের আস্তে আস্তে সংস্কার মুক্তির জায়গায় যেতে হয়। তো দীক্ষা নামক সংস্কারের কথা বলছি এই কারণে যে দেহের মধ্যে এভাবেই আমাদের বীজ লালিত হয় আমাদের দেহের মধ্যে, যন্ত্রস্থ হয়। যে ঋষিরা বলে থাকেন, আমাদের গুরুদেব প্রায়ই বলে থাকেন যে যন্ত্রস্থ করতে হয়। মন্ত্র হচ্ছে একটা যন্ত্রস্থ করতে হয় সব কিছুকে যন্ত্রস্থ করেই বেরিয়ে আসে। যেমন তিলের মধ্যেই তেল আছে, কিন্তু তাকে যন্ত্রস্থ করতে হয়, তখনই বেরিয়ে আসবে, তার থেকে তেল বেরিয়ে আসে। ঠিক তেমনি যন্ত্রস্থ করা সেই যে কুম্ভের মধ্যে বলছিলাম যে শ্বেতকেতুর সময় একরকম ছিল, তারপর যে আমরা দেখলাম মহাভারতের সময় এখানে মৎস্যগন্ধার প্রসঙ্গটা এসছে অন্তর্বয়ন হিসেবে। মৎস্যগন্ধার জন্ম হিসেবেও আমরা দেখি যে এরকম নারী পুরুষের সরাসরি মিলনের কথা এখানে বলা হচ্ছে না, একটু অন্যরকমভাবে বলা হচ্ছে। আবার কিন্তু আবার এই যে আমাদের অগস্ত্যের কথা, কুম্ভজনী একজনকে দেখে তার রেতস্খলন হচ্ছে, সেই রেতটাকে সংগ্রহ করে রাখা হচ্ছে কুম্ভের মধ্যে। সেখানে যে পুনর্জন্ম, এই পুনর্জন্মটা এভাবেই আমরা সরাসরি কোনো নারী পুরুষের যৌন সংযোগের প্রশ্ন না পেয়ে এভাবে আমরা দেখছি এই যে বিষয়টাকে। ঠিক তেমনি যে চাঁদের সঙ্গে তেমন কিন্তু আমরা কোনো নারী পুরুষের যৌন সম্পর্কটাকে দেখি না সেখানে, সেটাকে কিন্তু এভাবেই এমনভাবে তাৎপর্যবহ যেখানে আমরা গুরু শিষ্যের সম্পর্ককেই আমরা সেখানে দেখছি, কোনো নারী পুরুষের যৌনাচারকে সেখানে দেখছি না। সেটা একটা খুব ভালো, আমরা যদি সতর্কভাবে আমরা নিবিড় পাঠ করি, যদি সেখানে কিন্তু আমরা সেই বিষয়টাকে দেখি। যেমন মনসা মঙ্গলে আমরা পরবর্তীকালে বাংলাদেশে যে মনসা মঙ্গল, সেই মনসা মঙ্গলের মধ্যে মনসাকে আমরা কখনো কেয়া পাতার মধ্যে তার জন্ম, কখনো পদ্ম পাতার মধ্যে জন্ম। শিব সেখানে তার বীর্য রেখেছিলেন, তারপর জন্ম হয়েছিলেন। এখানে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না, পাতার মধ্যে সেখানে বীজ মন্ত্রটাই লিখেছিলেন, তার বীজ রেখেছিলেন মানে বীজ মন্ত্রটা লিখেছিলেন। সেদিক থেকে গুরু শিষ্যার সম্পর্কটাই বড় হয়ে উঠছে, আমরা বুঝতে পারছি যে সেটা নারী পুরুষের কোনো সম্পর্ক নয়, গুরু শিষ্যার সম্পর্ক। এই বীজটা কোনো রেতস্খলন নয়, এটা কোনো বীজ মন্ত্রের কথাই বলা হচ্ছে। এবং কুম্ভের মধ্যে অনেকেই বলছেন এটা টেস্ট টিউব বেবির কথা। আবার এরকম আমরা কিন্তু যখন তন্তুগুলোকে, টেক্সটের মধ্যে তো তন্তু থাকে, সেই তন্তুগুলোকে আমরা ভালো করে লক্ষ্য করি তন্তুগুলোকে, তখন বুঝতে পারি এখানে কিন্তু কুম্ভজনী যাকে বলা হচ্ছে সেটার মধ্যে কিন্তু বিষটা ওইভাবেই, যে বিষটা কীভাবে
পরিচর্যার মধ্য দিয়ে আস্তে আস্তে বিকশিত হয়, মানুষের যে জন্মের মধ্যেই একই জন্মের মধ্যে জন্মান্তর ঘটিয়ে দেয় সেই বীজটা, গুরুর প্রদত্ত সেই বীজটা, সেই বিষয়টাকে আমরা এখানে লক্ষ্য করি। তো এখানে অনেক কথাই বলার আছে। তো এখানে এত কথা বলার জায়গা এখানে আমাদের নেই। আমরা পরবর্তীতে লেখার মধ্য দিয়ে এই কথাগুলোকে বলবো। তো সেখানে যে বলছিলাম কথাটা, যে ওখানে যে সেই কুম্ভের কথাই বলছি, যে এখানে যে আমরা বললাম যে এখান থেকে অমৃত ক্ষরণ হচ্ছে, এটা আরও অনেক রকম ব্যাখ্যা আছে। এটা তো এই যে সাধনার মধ্য দিয়ে আবার কিন্তু সরাসরিভাবে দৈহিকভাবে কিন্তু আরেকটা প্রশিক্ষণও আছে। যেমন নাগা সাধুদের ব্যাপার, সেদিন নাগা সাধু সম্পর্কে বলা হয়ে থাকে, তাদের জীবন সম্পর্কে, তাদের যে হওয়া এবং হয়ে ওঠা, সেটা কীভাবে নাগা সাধু হয়ে ওঠেন, তার যে হয়ে ওঠা। আমরা দেখেছি সাহিত্যে যে সর্প কথাটা, যে স্নেকস আর টুয়াইস বোর্ন এখানে লেখা আছে, উপন্যাসের মধ্যে আছে, যে সর্প কথাটা কিন্তু নানা প্রেক্ষিতে, কিন্তু কুলকুণ্ডলিকাকেও যেমন সর্প বলা হয়, সর্পের মতো তার যে এই যে তার যে ধরনটা, ঠিক তেমনি কিন্তু সর্প কথাটা কাব্য সাহিত্যে নানাভাবে এসেছে। কাব্য সাহিত্যে সর্পকে কিন্তু কামনার সঙ্গে বলা হয়। তো যেমন অনেক সময় কবরীকে, বেণীকে, নারীর বিনুনিকে সর্পের সঙ্গে তুলনা করা হয়, যে তোমার বিনুনি আমাকে দংশন করেছে, যখন কথাটা বলা হয় তখন সর্পের সঙ্গে তুলনা করা হয়, এবং সেখানে নারীর লাবণ্য যে কীভাবে একটা কামনার একটা ব্যাপার হয়ে ওঠে, এবং সেখানে কামনার মধ্যে দিয়ে কীভাবে কামনা জয়, সেই কথাটা কিন্তু আমাদের আসছে সেখানে এই বিষয়টার মধ্যে দিয়ে। এবং নাগা সাধুদের যে পুংলিঙ্গ, সেটাকে কিন্তু বলা হচ্ছে, পুংলিঙ্গকে নাগ বলা হয়। নাগা সাধুর অনেক অর্থ আছে, নগ থেকে নাগ, নগ্ন থেকে নাগ, ঠিক তেমনি লিঙ্গটাকেও নাগ বলা হয়, এবং সেখানে একটা প্রসেস করা হয়, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই লিঙ্গের মধ্যে তাদের কামনাটাকে নাশ করা হয়, এবং এইভাবে তারা কিন্তু আস্তে আস্তে নাগা সাধু হয়ে ওঠেন, তাদের নতুন জন্ম হয়। এবং এখানে যে কলসের কথাটা আমাদের নৃসিংহপ্রসাদ ভাদুরী মশাই বলছিলেন, যে এখানে গলাটাকে যদি কলসের গলা এবং কলসটাকে উল্টে দিলে যেরকম হয়, একটা ঘটকে উল্টে দিলে সেরকম আমাদের মাথার ডিজাইনটা, তো সেরকমই কিন্তু তাদের মাথার মধ্যে একটা কলসকে উল্টে রাখা হয়, এবং এভাবেই তাদের হওয়া এবং হয়ে ওঠা। তো এই সংস্কার উপন্যাসের মধ্যে আমরা সেই হওয়া এবং হয়ে ওঠাটা আমরা লক্ষ্য করি এখানে। এবং যে ধীবরের দ্বারা তার জলটা ঘোলা করে দেওয়ার কথা হয়েছিল, সেই ধীবরদের দ্বারাই অন্তিম সংস্কার। এবং এখানে পদ্ধতি এবং প্রণালী হিসেবে নারীবাদ, প্রকৃতি নারীবাদ এবং ঔপনিবেশিক কথা তো বলতেই হবে নারীবাদ সম্পর্কে বলতে গেলে, কারণ আমরা জানি নারী চেতনাবাদের যে জন্ম হয়েছিল তা ঔপনিবেশিক কলোনিয়ালিজম বা উপনিবেশ তত্ত্ব, যেটা ঔপনিবেশিকবাদ, সেটার যখন লয় হলো, সেটার লয় হওয়ার মধ্য দিয়ে কিন্তু নারীবাদের উত্থান হয়েছে। কারণ মন উপনিবেশীকৃত থাকলে সেখানে নারীবাদ হতে পারে না। কাজেই উপনিবেশীকৃত মনের আগে একটা লয় হওয়া দরকার, তারপরে কিন্তু নারীবাদের উত্থান হবে, সেখানে হতে পারে যে কোনো চেতনাবাদেরই উত্থান হতে পারে। তো সেখানে প্রকৃতির সঙ্গে নারী কিভাবে এবং ঈশ্বর কিভাবে একাকার হয়ে গেছেন, ঐশী চেতনা আর প্রকৃতি চেতনা এক হয়ে উপন্যাসের মধ্যে এসছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি। এবং অরণ্যচন্দ্র বলতে আমাদের অনেক সময় ব্যর্থ সৌন্দর্যকে বোঝানো যায়। তো সেই ব্যর্থ সৌন্দর্য যে ব্যর্থ নয়, সেটা যে একটা রূপলি একটা রেখার দিকে একটা ইঙ্গিত, সেটা অন্তিমে আমরা দেখি যাত্রার মধ্যে। সেখানে চাঁদের রূপলি যে সৌন্দর্য, সেটার কথা বলা হচ্ছে, সেখানে পিদিম জ্বলছে সন্ধেবেলা, এই কথাগুলো বলা হচ্ছে। তো এখানে আমাদের গায়ত্রী স্পিবাক চক্রবর্তীর যে আমাদের যে এই স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের কথা বলেছেন তিনি ক্যান সাবলটান স্পিক গ্রন্থে, সেই কথাটা একটু কথা প্রসঙ্গে এখানে এসছে আমাদের, যে কথাটা যেমন বাটেঙ্গে তো কাটেঙ্গে কথাটা ভারতবর্ষে একটা ইডিওলজিক্যাল একটা গোষ্ঠী, একটা ভাবাদর্শগত যে একটা দল, তারা কিভাবে ভাবাদর্শের ভিত্তিতে একটা দল বলছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে তারা এই কথাটা বলছেন, বাটাবাটি হওয়ার কথা, ভাগাভাগি হওয়ার কথা। আবার ইন্ডিয়া
কথাটা ইন্ডিয়া কথার মধ্যে যারা গোষ্ঠীবদ্ধ হচ্ছেন তারাও একটা এসেনশিয়াল, যে আমাদের যে স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের মধ্য দিয়ে তারা হচ্ছেন, সেই কথাগুলো আমরা লক্ষ্য করি। ঠিক তেমনি সংস্কার উপন্যাসের মধ্যেও আমরা যে চান্দ্রী যে ধীবরদের সহযোগিতায় যখন অন্তিম সংস্কারটা করলেন, সেখানে আমরা সেই স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের কথাটাকে আমরা সেখানে লক্ষ্য করছি। এটা ভারতবর্ষে প্রাচীনকাল থেকে এসছেন। আমাদের রামচন্দ্র যেমন বানর সেনাদের সহযোগিতা গ্রহণ করেছিলেন, মহাভারতে দেখি আমরা শ্রীকৃষ্ণ সেই যে তার শিয়রে রেখেছিলেন চেয়ার, আর পায়ের কাছে অর্জুন এসে বসবেন, এটা কেন করেছিলেন? একটা ভাবাদর্শগত ভিত্তিতে একটা একটা স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম সেখানেও দেখি আমরা। সংস্কার উপন্যাসের মধ্যে সে দিকটা আমরা লক্ষ্য করছি। এবং ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠী একদিকে একটা ভাবাদর্শগত ভিত্তিতে তারা একজোট, এবং অন্যদিকে নারায়ণাপার একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীরই একজনের সহযোগিতায় শেষকৃত্যটা হলো। সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং সেখানে আমাদের যে প্রকৃতির যে একটা ভয়ঙ্কর রূপ, আবার একটা লাবণ্যময় রূপ, সেই ভয়ঙ্কর রূপের মধ্যে দিয়ে মহামারী, সেখানে মৃত্যুর যে নানা রকমের যে পদধ্বনি, এই বিষয়গুলো যেমন এসছে এখানে, ঠিক তেমনি প্রকৃতির স্নিগ্ধ লাবণ্যময় দিকগুলো এসেছে জলের মধ্যে দিয়ে। সেখানে জলের প্রবাহটা দেখানো হচ্ছে, সেখানে চান করে নারায়ণাপা উঠে রোদে শুকিয়ে নিচ্ছেন। আমরা জানি গঙ্গা বা ভাগীরথী শিবের জটার কথা, শিবের জটার মধ্যে আবদ্ধ। এটাকে অনেকেই আকাশের সঙ্গে তুলনা করছেন। আকাশের যে মেঘ, সেই মেঘ থেকে যে বৃষ্টি পড়ছে, সেই যে জল, সব জলই তো গঙ্গা, সেই জল যে আকাশে উঠে যাচ্ছে, সেখান থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। এবং সেখানে জল মাত্রই তো রস, সেই রসের সঙ্গে যে সংশ্লিষ্ট, এটা আমরা লেখার ক্ষেত্রে এখানে এত কথা বলার জায়গা নেই। লেখার ক্ষেত্রে সেই বিষয়গুলোকে আমরা স্পষ্ট করতে পারবো, যে কীভাবে রৌদ্রালোকে সেটা আলোকিত হচ্ছে, রস আর আলো সেখানে এক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আমরা লেখায় বিবরণ দিয়ে আমরা লিখতে পারবো এখানে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে যাত্রার মধ্য দিয়ে অন্তিম উপন্যাসের অন্তিম অংশে আমরা লক্ষ্য করি সেই যাত্রার ইঙ্গিতটা, খুব সুন্দর বর্ণনা এখানে আছে। আমরা দেখি এটা পড়তে পারি কিনা, আমাদের হাতের কাছে এনেছি কিনা দেখি আমরা। এই যে, the sky was full of stars, the moon a silver, a perfectly clear constellation of the seven sages. A sudden noise of drum beats here and there, the flame of a torch, the hard breathing of the bullocks climbing the hillock, the sound of the cowbells round their necks. He will travel for another 4 or 5 hours. Then after that, what? Pranacharya waited, anxious, expectant. এই যে বলছেন যে এখানে আবার এসছে ঘুরে ফিরে সেই সপ্তঋষির কথা। তো সেই সপ্তঋষিও আমরা জানি বিভিন্ন মতানুসারে বিভিন্ন আছেন, তো মতবাদ অনুযায়ী। তো এখানে দাক্ষিণাত্যের প্রসঙ্গ এসছে বলে অগস্ত্যকেও সপ্তঋষির মধ্যে ধরা হচ্ছে। এবং যেহেতু তার সঙ্গে কিন্তু একটা ঔষধ বিজ্ঞানের একটা সম্পর্ক আছে, তো এখানে আবার গরুর গলার ঘণ্টির কথা বলা হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তার পৌঁছাতে আরও 5-6 ঘন্টা লেগে যাবে, আরও 4-5 ঘন্টা বাকি আছে এখানে, অর্থাৎ আরও অনেক দূর পথ হাঁটতে হবে। হাঁটতে 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 আস্তে আস্তে তিনি বলছেন নিজের সঙ্গে। তো সংস্কার মুক্তি সম্পর্কে এটাই বলা হয় যে নিজের মধ্যে একটা আপাত সমাধানের মধ্যে নিজেকে যখন সম্পূর্ণ গ্রহণ করতে পারে মানুষ, তখনই সে সেই জায়গাটায় পৌঁছে যায়, যে জায়গাটায় তার প্রকৃত আনন্দের সন্ধান সে পায়। তো সেই জায়গায় নিজেকে গ্রহণ করার একটা জায়গায়, একটা যাত্রার মধ্য দিয়ে যে একটা আমাদের অন্তহীন একটা যাত্রার ইঙ্গিত, এই যাত্রাই হচ্ছে আমাদের সংস্কৃতির যাত্রা, এই যাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্যের যাত্রা। তো অন্তিম সংস্কারের মধ্য দিয়ে কিভাবে একটা আপাত শৃঙ্খলাকে দেখালেন, সংস্কার কথার একটা শৃঙ্খলাকে দেখালেন, যে অন্তিম সংস্কারও কিন্তু তার সংস্কার অনুযায়ী হচ্ছে। মানুষ বলা হয় যে তার দীক্ষা যে প্রাপ্ত হয়, সেও তার নিজস্ব সংস্কার অনুযায়ী সে তার দীক্ষা লাভ করে, এবং দীক্ষা লাভের মধ্য দিয়ে তার যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটা তার সংস্কার অনুযায়ী, প্রত্যেকের সংস্কার অনুযায়ী সেটা হয়।
এবং সেই জায়গায় সংস্কার মুক্তির জায়গায় পৌঁছানোর জন্য এই দীক্ষা সংস্কার, আমাদের ষোড়শ সংস্কার, এই প্রতিটি সংস্কারের এক প্রয়োজন আছে। বিবাহ একটি সংস্কার বলা হচ্ছে, এবং প্রত্যেকেই তো সংসার করার জন্য বিবাহ করেন না। তো বিবাহের নানা মাত্রা আছে। যারা এটা আরও অনেক কথা বলতে হবে এই কথাগুলো বলতে গেলে। তো সেখানে এই ষোড়শ সংস্কার বলি আমরা, আর সেই ২৬ রকমের সংস্কারই বলি, বা জৈন দর্শনের ৪০ রকমের সংস্কারের কথা বলি আমরা। এই বিভিন্ন সংস্কারের মধ্য দিয়েই আমাদের কিন্তু শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমাদের এই যে বিভিন্ন স্মৃতি বহন করে, বিভিন্ন মানসিক আমাদের যে ছাপগুলোকে সঙ্গে করে, তার যে সৌরভ, এই আমাদের এই চেতনাটা হচ্ছে সেই সৌরভাদান। সেই সৌরভের যে পাত্র, সেই হিসেবেও কিন্তু সংস্কার কথাটাকে আমরা পাই। তো সেই সৌরভের পাত্রের মধ্য দিয়ে আমরা পাত্রকে গ্রহণ করে আমরা কিন্তু সেই জায়গায় যাই, এগিয়ে যাই আমাদের এবং সে এখানে মধ্যরাতে গিয়ে তিনি পৌঁছাবেন বলছেন। এই কথাটা শুনে আমাদেরও কবির মতো বলতে ইচ্ছে হয়, আমার বিয়ে হবে মধ্যরাতে, যখন ফুটপাত বদল হয়। নমস্কার। বাকি কথা আমি যদি লিখতে পারি সেখানে একটু পড়ে নেবেন আপনারা। আপনারা পড়লেই পাঠকই আমাদের লেখককে সৃষ্টি করেন। তো যেভাবে সংস্কার উপন্যাস সমালোচকদের মধ্য দিয়ে নতুন নতুনভাবে সৃষ্টি হবে, ঠিক তেমনি সমালোচনাগুলোও আমাদের ক্লিশে হয় না যদি সমালোচনার পাঠক থাকেন। ঠিক আছে।